আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব ক্লাসটিতে। আপনাদের সাথে আছি আমি আবু বকর সিদ্দিক, ইংলিশ ইনস্ট্রাক্টর, স্টার্লিং একাডেমিক কেয়ার। সো কমপ্লিটিং সেন্টেন্সের একদম শুরুতেই আমরা আলোচনা করব জয়নার্স গুলো নিয়ে। আর এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো কিন্তু অনেকটাই আমাদের রাইট ফর্ম অফ ভার্বসে আমরা যে রুলগুলো পড়েছি সেই রুলগুলোর উপর বেস করেই অ্যান্সার করা হয়। সো আমরা জয়নার্সের রুলগুলো কিন্তু পড়েছিলাম রাইট ফর্ম অফ ভার্বসে। সো আমি সেটা একটু রিকল করব এখানে। তো একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে আমরা জয়নার্স তো অনেকগুলোই ছিল, তন্মধ্যে দো, অলদো, ইভেন দো নিয়ে আমাদের পার্ট এতে আমরা আলোচনা করব। সো পার্ট এতে দো, অলদো, ইভেন দো এগুলোর অর্থটা হলো যদিও, বিপরীত বা বৈসাদৃশ্য বোঝাতে এরা ব্যবহৃত হয়। তার মানে যদি আমি বিপরীত কোনো কিছু বোঝাতে চাই বা বৈসাদৃশ্যের মানে কি, যে যেটা আসলে মিল পাওয়া যায় না বা যেটা অমিল হয়ে থাকে। যেমন আমি যদি বলি যে একজন স্টুডেন্ট যখন সে কিনা অনেক বেশি পরিশ্রম করবে, সাদৃশ্যতা তো এটাই যে সে পরীক্ষায়ও কি করবে, ভালো করবে। কিন্তু যদি সে পরীক্ষায় ভালো না করে, অর্থাৎ সে পরিশ্রম করলো কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলো না, এটাকেই মূলত বলা হচ্ছে বিপরীত ঘটনা বা বৈসাদৃশ্যের বিষয়টা। সো এই অবস্থায় আমরা মূলত দো, অলদো, ইভেন দোটা পেয়ে থাকি। সো এখানে জয়নার্সের যে রুলটা আমরা পড়েছিলাম রাইট ফর্ম অফ ভার্বসে, সেটাই কিন্তু ফলো করব। আমাদের স্ট্রাকচারটা কি ছিল ছিল যে যদি জয়নারের আগে, জয়নার কারা, এই যে দো, অলদো, ইভেন দো, বলছে এই জয়নার গুলোর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, আমরা পরের ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট করব। আর আগের ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরের ক্লজটাও আমরা পাস্ট ইনডিফিনিট করব। ফর এক্সাম্পল বলেছে দো হি ইজ পুয়ার। দো শব্দটার অর্থ কিন্তু আমরা দেখেছি যে যদিও, তাই না? তাহলে এই যে এখানে বলছে যে যদিও হি ইজ পুয়ার, সে গরিব, তার মানে যদিও সে গরিব, কি হতে পারে, যদিও সে গরিব সে সৎ, এরকমটা আমরা বলে থাকি না, যে যদিও সে গরিব তবুও সে সৎ। তাহলে এখানে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে ইজ আছে, ইজটা কিসে আছে, প্রেজেন্টে আছে, তাই না? তাহলে ইজ যেহেতু প্রেজেন্টে আছে, আমার পরেরটা কি হবে, প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিটে। অর্থাৎ অ্যান্সার হিসেবে কিন্তু আমরা নিতে পারি হি ইজ অনেস্ট। পরের বাক্যে বলেছে ড্যাশ ইভেন দো হি ওয়াজ সিক। যদিও সে অসুস্থ ছিল তবুও সে কি করতে পারে, সে অনেক কিছুই কিন্তু করতে পারে। সে মিটিং অ্যাটেন্ড করতে পারে, যদিও সে অসুস্থ ছিল সে ম্যাচটিতে অংশগ্রহণ করেছে, সে ক্লাসে অংশগ্রহণ করেছে বা উপস্থিত ছিল। সো আমরা এটাকে যদি বলি হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস, এই যে এখানে ছিল কি হি ওয়াজ, তাহলে পাস্টে ছিল, পাস্টে থাকলে সরি পরেরটা পাস্টে ছিল, আগেরটাও সেক্ষেত্রে কি হবে, পাস্টই হবে। এই যে আমরা হি অ্যাটেন্ডেড ইউজ করেছি যেটা V2 তে আছে। সো এভাবেই কিন্তু আমরা দো, অলদো, ইভেন দো যদি আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্নে থাকে, আমরা অ্যান্সার কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবো। এবারে আমরা কনসেপ্ট 1 এর পার্ট বি নিয়ে আলোচনা করছি, যেখানে রয়েছে সিন্স, বিকজ, অ্যাজ। এদের অর্থ হলো যেহেতু বা কারণ। আর এগুলো মূলত আমরা যখন বাক্যে দেখব তখন কারণ প্রকাশ করতে ব্যবহার হয় এমন কিছুই লেখার চেষ্টা করব। আর এখানেও কিন্তু আমরা জয়নারের রুলটাই ফলো করব। অর্থাৎ আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাহলে পরে প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট। আর আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরেও পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব। ফর এক্সাম্পল সিন্স হি ওয়ার্কড হার্ড। তাহলে আমরা কিন্তু দেখেছিলাম সিন্স অর্থ কি, যেহেতু। তাহলে যেহেতু সে কঠোর কাজ করেছে বা অনেক বেশি কাজ করেছে, ওয়ার্কড হার্ড, সে অনেক বেশি কঠোর পরিশ্রম করেছে বা কাজ করেছে। তাহলে কি হতে পারে যদি সে অনেক কঠোর কাজ করে থাকে বা পরিশ্রম করে থাকে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে সফল হয়েছিল বা এরকম কিছু। সেক্ষেত্রে আমরা অ্যান্সার হিসেবে নিয়েছি হি সাকসিডেড ইন লাইফ। এটা কিন্তু ওয়ার্ড V2 তে ছিল, তাই আমরা পরেরটাও কিসে এনেছি, V2 তেই এনেছি বা পাস্ট ইনডিফিনিটে গিয়েছে আমাদের দ্বিতীয় রুলটা অনুযায়ী। পরের বাক্যটাতে বলেছে ড্যাশ বিকজ শি পারফর্মস ওয়েল। সে ভালো পারফর্ম করে
তাই তাকে কিছু একটা দেওয়া হয়েছে বা সে কিছু একটা পেয়েছে, এরকম কিছু কিন্তু বলতে পারি। তাহলে আমরা কিন্তু এখানে এরকমটা বলতে পারি যে সে যেহেতু খুব ভালো পারফর্ম করে তাই তাকে প্রমোশন দেওয়া হয়েছে, শি ইজ প্রমোটেড। এই যে পারফর্মস আছে না, V1 প্লাস এস বা ইএস অর্থাৎ প্রেজেন্টে আছে, আর প্রেজেন্টে থাকলে আমরা কি বলতে পারি, প্রেজেন্টই রাখবো, অর্থাৎ এই যে ইজ দ্বারা কিন্তু প্রেজেন্টই হয়েছে। আমরা এভাবেই কিন্তু সিন্স বিকজ অ্যাজ এর অ্যান্সারটাও করে ফেলতে পারি। আমাদের জয়নারের যে রুলটা আছে সেই রুল ফলো করে প্রাসঙ্গিক যে কোনো অংশই আমরা বাক্যের সাথে যুক্ত করে বাক্যটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। এবারে আমরা কনসেপ্ট 1 এর পার্ট সিটা একটু দেখার চেষ্টা করি। পার্ট সিতে আমরা হোয়েন নিয়ে আলোচনা করব, আর এই হোয়েন এর অর্থ হলো যখন। তার মানে কোনো একটি কাজ কখন ঘটেছে তা প্রকাশ করতে আমরা এই হোয়েনটা পেয়ে থাকব। আর এখানেও আমরা জয়নারের যে রুলটা আছে সেটাই কিন্তু ফলো করব। এক্সাম্পল দেখি, কল মি হোয়েন ড্যাশ, আমাকে ডেকো বা কল করো যখন। তার মানে কলটা কখন করবে, যখন ড্যাশ। তাহলে কি বলতে পারি, যখন তুমি সেখানে পৌঁছাবে, অর্থাৎ কলটা কখন করবে বা আমাকে কখন ডাকবে, যখন তুমি সেখানে পৌঁছাবে। তাহলে এই তো সময়টা প্রকাশ করলো। আর দেখতে পাচ্ছি কল ছিল, প্রেজেন্টে ছিল, তাই আমরা কিন্তু রিচ প্রেজেন্টেই রেখেছি। পরের এক্সাম্পলটাতে বলেছে when I fell in a problem, যখন আমি কোনো একটি সমস্যায় পড়েছি ড্যাশ, তখন কিছু একটা ঘটছে, রাইট? কি ঘটতে পারে, হি হেল্পড মি টু সলভ ইট, সে আমাকে সমস্যাটি সমাধান করতে সাহায্য করেছিল। এই যে ফেল আছে, ফেলটা কিন্তু ফল ভার্বের V2, তাহলে পাস্টে আছে, তাই আমরাও হেল্পের V2 হেল্পড ব্যবহার করেছি। এভাবেই আমরা জয়নারের রুলটা ফলো করে হোয়েন দিয়ে যখন আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে প্রশ্ন করা হবে আমরা কিন্তু সহজেই অ্যান্সারটা করে ফেলতে পারবো। এবারে আমরা কনসেপ্ট 1 এর পার্ট ডি টিল এবং আনটিল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে বানানের একটা দিক কিন্তু আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে টিলে আমরা কিন্তু দুইটা এল পাবো, আর আনটিলে ভুলেও আমরা দুইটা এল দিতে যাব না, বরং একটা এলই আমরা দিব। তো এই আনটিল এবং টিল এগুলো দিয়ে অর্থটা দ্বারা যে যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত। তো এখানে একটা জিনিস আবার খেয়াল করতে বলা হয়েছে যে আমরা আনটিলের পর সবসময় অ্যাফার্মেটিভ সেন্টেন্স ব্যবহার করব। তার মানে যেহেতু আনটিল নিজেই একটা নেগেটিভ এক্সপ্রেশন, এটার পর আমরা আবার যদি একটা নেগেটিভ ক্লজ ইউজ করি তাহলে কিন্তু বাক্যটা ভুল হবে। তাই আমরা সবসময় আনটিলের পর অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ পার্ট ব্যবহার করব। আর এখানেও আমরা জয়নারের যে রুলটা আছে সেটাই ফলো করব। এক্সাম্পল দেখে নেই, বলেছে ওয়েট হিয়ার আনটিল, অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত ড্যাশ। তাহলে যতক্ষণ না পর্যন্ত হি রিটার্নস, সে ফিরে আসে। এখানে কিন্তু আমরা বারবারই প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করছি, চাইলে কিন্তু ফিউচার ইনডিফিনিটটাও ব্যবহার করা যাবে। অর্থাৎ এখানে আমরা কিন্তু অ্যান্সার হিসেবে এভাবেও বলতে পারি যে হি উইল রিটার্ন। এই দুইটা অংশই বা দুইটা অ্যান্সারই কিন্তু কারেক্ট হিসেবে গণনা করা হবে বা কাউন্ট করা হবে। সো এভাবেই কিন্তু আমরা অ্যান্সারগুলো করতে পারবো জয়নারের রুলটা মেনে। পরের এক্সাম্পলে বলেছে ক্যান ইউ কিপ কলিং টিল ড্যাশ, তুমি কি কল করতে থাকতে পারবে বা তুমি কি কল চালিয়ে যেতে পারবে, কল করা চালিয়ে যেতে পারবে যতক্ষণ পর্যন্ত ড্যাশ। বলতে পারি সে রিসিভস দ্য ফোন কল। এখানে কিন্তু একটা ইন্টারোগেটিভ সাইন আমরা ইউজ করে ফেলবো, কারণ ক্যান আছে, ইউ কিপ, তাহলে ইউ সাবজেক্ট ছিল, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব। আমরা কিন্তু পড়েছিলাম সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব হয় কোন ধরনের সেন্টেন্সে, অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সে, আর সেক্ষেত্রে ইন্টারোগেটিভ সাইনটা ইউজ করব। তাহলে বলেছে কি যে টেল শি রিসিভস দ্য ফোন কল, ক্যান ইউ ছিল তাই না, ক্যান যেহেতু প্রেজেন্ট তাই তো আমরা শি রিসিভস এ প্রেজেন্টেই রেখেছি আমাদের ক্লজটা। সো এভাবেই আমরা মূলত টিল আনটিল দিয়ে যদি আমাদের প্রশ্ন আসে আমরা কিন্তু পরীক্ষায় খুব সহজেই আনসার করতে পারবো। এবারে আমরা কনসেপ্ট 1 এর পার্ট ই অ্যাজ সুন অ্যাজ নিয়ে আলোচনা করব, যার অর্থ হচ্ছে করতে না করতেই। তার মানে কোনো একটি কাজ করতে না করতে আরেকটি কাজ শুরু হয়েছে, এমন যদি হয় আমার বাক্যের অবস্থাটা, তাহলেই কিন্তু আমরা অ্যাজ সুন অ্যাজটা পেয়ে থাকি। সো অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা জয়নারের রুলটাই ফলো করব। এক্সাম্পল যদি দেখি, বলেছে অ্যাজ সুন অ্যাজ আই সি হিম, আই সি হিম, আমি তাকে দেখি। তার মানে
অ্যাজ সুন অ্যাজ অ্যাড করার কারণে এটার অর্থ কিন্তু দাঁড়িয়ে যায় যে আমি তাকে দেখতে না দেখতেই ড্যাশ, আমি তাকে দেখতে না দেখতেই কি হতে পারে, আই টক টু হিম। তার মানে আমি দেখতে না দেখতেই তাকে আমি তার সাথে কথা বলা শুরু করে দেই। তাহলে এখানে কিন্তু সি ছিল প্রেজেন্টে, তাই আমরা টকটাও কিসে রেখেছি, প্রেজেন্টেই রেখেছি। পরের এক্সাম্পলে বলেছে দ্য থিফ র্যান অ্যাওয়ে, চোরটি দৌড়ে দূরে চলে গেল। তাহলে দ্য থিফ র্যান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ ড্যাশ, তার মানে ড্যাশ ঘটতে না ঘটতেই চোরটি দৌড়ে পালিয়ে গেল। তাহলে এখন কথা হলো যে র্যান আছে তাই না, র্যান কিসে আছে, পাস্টে আছে। আমরা তাহলে অ্যাজ সুন এজ এর পরের ক্লজটাও কিসে দিব, পাস্টেই দিব। তাহলে চোর কখন পালিয়ে যায়, যখন সে পুলিশকে দেখে। তাহলে হি স দ্য পুলিশ। আমরা কিন্তু অলরেডি অ্যান্সারটা পেয়ে গেলাম। সো এভাবেই আমরা অ্যান্সারগুলো করতে পারবো এবং সবাই হোপফুলি ক্লিয়ারলি আমরা প্রত্যেকটা পার্ট কনসেপ্ট ওয়ানে যেগুলোই আমরা অলরেডি আলোচনা করলাম, জয়নার দিয়ে যেই রুলগুলো আমরা পেয়ে থাকি সবগুলোই হোপফুলি ক্লিয়ার হয়েছে আমরা। এবারে আমরা সিন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো সিন্সের অর্থটা কি দাঁড়াচ্ছে এখানে, যখন। সিন্সের আরেকটা রুল কিন্তু আমরা একটু আগে দেখেছিলাম, যেখানে ছিল কি সিন্স বিকজ অ্যাজ। তো সিন্স বিকজ অ্যাজ যখন থাকে তখন এই সিন্সের অর্থটা কি ছিল, যেহেতু, তাই না। আর এখানে সিন্সের অর্থ বলা হচ্ছে কি, যখন। তাহলে আমরা কিভাবে বুঝবো যে সিন্সের অর্থটা কি, আমরা কিন্তু এটা নিয়ে রাইট ফর্ম অফ ভার্বসে বিস্তারিত আলোচনা করেছিলাম। কি আলোচনা ছিল, যে সিন্সের সময় আমরা কি, যখন এর ক্ষেত্রে আমরা কি পাবো, যে ক্লজটি সময় প্রকাশ করে, ক্লজটি কি প্রকাশ করে, সময় প্রকাশ করে। সেক্ষেত্রে কিন্তু সিন্সের অর্থটা যখন হবে। আর এই সিন্সের ক্ষেত্রে আমাদের রুলসটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিন্সের অর্থ যখন, সিন্সের অর্থটা কি, যখন। আর এই সিন্সের অর্থ যখন হলে আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পরে পাস্ট ইনডিফিনিট হয়, আর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে হয় কি, পাস্ট পারফেক্ট। এক্সাম্পলে যদি আমরা একটু দেখার চেষ্টা করি কি বলেছে, ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স। একটু খেয়াল করি, বলেছে অনেক বছর হয়ে গিয়েছে। তাহলে সিন্সের সাথে ক্লজটা আমরা দেখতে পাচ্ছি না যে সময়কে প্রকাশ করছে, তাহলে কিন্তু এই সিন্সের অর্থটা যখন দাঁড়াচ্ছে। আর এখন আমরা দেখব যে এটা কোন টেন্সে আছে, হ্যাজ বিন, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। আর পরের ক্লজটা হবে কিসে, পাস্ট ইনডিফিনিটে। তাহলে অনেক বছর হয়ে গিয়েছে যখন ড্যাশ, যখন আমি তোমাকে দেখেছিলাম। এভাবে কিন্তু আমরা অ্যান্সারটা করে ফেলতে পারি, তাই না। পরের এক্সাম্পলটা যদি আমরা দেখি, সেখানে কি বলেছে, ড্যাশ সিন্স উই হ্যাড বিকাম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানেও কিন্তু আমরা চাইলে কি ব্যবহার করতে পারি, সিন্সের একটা সময়সূচক ক্লজ ব্যবহার করতে পারি। বলেছে যখন উই হ্যাড বিকাম ইন্ডিপেন্ডেন্ট, আমরা স্বাধীন হয়েছিলাম। তাহলে আমরা কখন স্বাধীন হয়েছিলাম, ইট ওয়াজ 1971। তখন সালটা ছিল 1971, যখন আমরা স্বাধীন হয়েছিলাম। তাহলে যেহেতু পরে হ্যাড বিকাম অর্থাৎ পাস্ট পারফেক্ট ছিল, তাই আমরা আগে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের অ্যান্সারটা করে ফেলতে পারলাম। এবারে আমরা জয়নার্সের পার্ট জি নিয়ে আলোচনা করব, বিফোর এবং আফটার নিয়ে। তো বিফোর এবং আফটারের ক্ষেত্রে নিয়মটা কি, আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসে পড়েছিলাম, তাই না। বিফোর আফটারের ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে যে বিফোরের আগে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব, আর পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আফটারের ক্ষেত্রে ঠিক তার উল্টা, আফটারের পরে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি এবং আগে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করি। তাহলে আমরা যদি একটু এক্সাম্পল দেখে নিই, বলেছে ড্যাশ বিফোর হি কেম হিয়ার। তাহলে বিফোর এর পরে কি বসেছে, কেম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। আর আগে কি বসবে, পাস্ট পারফেক্ট বসবে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি বাচ্চারা, হ্যাড প্লাস V3। তাহলে বিফোর হি কেম হিয়ার, সে এখানে আসার আগে কি ঘটতে পারে, সে এখানে আসার আগে আই হ্যাড কলড হিম, আমি তাকে কল করেছিলাম। তার মানে তাকে আমি আগে কল করেছি, পরে সে এখানে এসেছে, তার আসার আগেই আমি তাকে কল করেছিলাম।
পরের এক্সাম্পলটাতে কি বলছে, ড্যাশ আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, অর্থাৎ রোগীটি মারা গিয়েছে, আর রোগীটি মারা যাওয়ার পরে কোনো একটি কাজ ঘটেছে। তাহলে কি ঘটতে পারে রোগী মারা যাওয়ার পর? ডাক্তার আসতে পারে, দ্য ডক্টর কেম। আর এখানে আমরা আফটারের পরে যেহেতু পাস্ট পারফেক্ট পেয়েছি, আগে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ V2 হতে আমাদের অ্যান্সারটা কিন্তু দিতে হবে। তাহলে V2 তে কিন্তু আমরা কেম দিয়েছি। সো সবসময় আমরা খেয়াল রাখবো বিফোর এর আগে হয় পাস্ট পারফেক্ট, বিফোর এর আগে হয় পাস্ট পারফেক্ট, পরে হয় পাস্ট ইনডিফিনিট। আফটার ক্ষেত্রে তার বিপরীত, আফটার পরে হয় পাস্ট পারফেক্ট আর আগে হয় পাস্ট ইনডিফিনিট। এবারে আমরা পার্ট এইচ এ চলে এসেছি, যেখানে আমরা নো সুনার, স্ক্যারসলি, হার্ডলি এগুলো কিভাবে বাক্যে ব্যবহার করব সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। সো এইগুলোর ক্ষেত্রে আমাদের নিয়মটা একটু দেখি। বলেছে নো সুনারের পর হ্যাড সাবজেক্ট V3, স্ক্যারসলি হার্ডলির পরও একই কথা, হ্যাড সাবজেক্ট V3। নো সুনারের ক্ষেত্রে আমরা দ্যান পাবো, আর স্ক্যারসলি হার্ডলির ক্ষেত্রে ওয়েন পাচ্ছি, এবং এদের পর কি আছে, পিআই বা পাস্ট ইনডিফিনিট, যার স্ট্রাকচার হলো V2। তাহলে সবসময় আমরা খেয়াল রাখবো নো সুনারের পর স্ক্যারসলি হার্ডলির পর হ্যাড সাবজেক্ট V3 হয়, আর এই যে লিঙ্কার গুলো আছে দেন ওয়েন, এদের পর সব সময় পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব। ফর এক্সাম্পল, নো সুনার হ্যাড আই সিন হিম দেন, তাকে আমি দেখতে না দেখতেই কি করতে পারি, অবশ্যই পাস্ট ইনডিফিনিটে কিছু একটা দিতে হবে, যেহেতু দেন আছে। তাহলে পাস্ট ইনডিফিনিটে আমি কি বলতে পারি, আই বিকেম, এটা বিকেম হবে, হ্যাঁ, আই বিকেম হ্যাপি, অর্থাৎ তাকে দেখতে না দেখতেই আমি আনন্দিত হয়ে পড়লাম। আবার কি বলেছে, স্কার্সলি হ্যাড হি রিচ দ্য স্টেশন ওয়েন ড্যাশ, অর্থাৎ সে স্টেশনে পৌঁছেছে। এরপর বলেছে ওয়েন আছে, তাহলে ওয়েন এর পর আমরা কি ব্যবহার করব, পাস্ট ইনডিফিনিট। আমরা কিন্তু বলতে পারি দ্য ট্রেন লেফট, তাহলে লেফট কি V2 তে আছে, আর V2 তে থাকলে এটা পাস্ট ইনডিফিনিট হলো। সো এইভাবেই কিন্তু আমরা নো সুনার, স্কার্সলি, হার্ডলি দিয়ে যদি আমাদের কমপ্লিটিং সেন্টেন্স গুলো আসে, আমরা কিন্তু খুব সহজেই আনসার গুলো করে ফেলতে পারবো। এবারে আমরা পার্ট আই নিয়ে আলোচনা করব, লেস্ট নিয়ে। তো লেস্টের অর্থটা কি, পাছে ভয় হয়, মানে আশঙ্কা আছে এমন কিছু বোঝাতে মূলত লেস্ট ব্যবহার করা হয়। আর এটা আমরা অনেক সময় প্রায়োগিকভাবে অর্থটা নতুবার মতো করে পেয়ে থাকি, এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। সো এটার নিয়মটা কি, এটার নিয়মটা একদম সহজ। আমরা লিস্টের পরের ক্লজে সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস V1 দিয়ে দিব, একদম সহজ, আর কোনো কিছু আমাদের চিন্তা করতে হবে না। লিস্ট যদি থাকে পরের ক্লজটা আমরা শুড বা মাইট প্লাস V1 এভাবে ভার্বটা লিখে থাকি। সো এক্সাম্পলে বলেছে ওয়াক ফাস্ট লেস্ট, দ্রুত হাঁটো, পাছে ভয় হয়, এমন কিছু লিখতে হবে যেটা এড়ানোর জন্য আমরা দ্রুত হাঁটছি। হ্যাঁ, সো ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস, তুমি বাসটা মিস করে ফেলতে পারো। তাহলে এই আশঙ্কা থেকেই কিন্তু দ্রুত হাঁটতে বলা হচ্ছে। সো এইভাবেই আমরা এই যে শুড প্লাস V1 দিয়ে লিস্ট থাকা বাক্যগুলোর কমপ্লিটিং সেন্টেন্স আনসার করতে পারি। বলেছে ইয়োর ফাইনাল এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, অর্থাৎ তোমার সমাপনী পরীক্ষা তোমার দরজায় কড়া নাড়ছে। স্টাডি হার্ড, কঠোর পড়াশোনা করো। লিস্ট, পাছে ভয় হয় ড্যাশ, তাহলে পড়াশোনা করতে বলা হয় কোন ভয়কে এড়িয়ে যাওয়ার জন্য। আমাদের কিন্তু এটা একটু রিলেভেন্ট রাখা লাগবে। তাহলে আমরা কিন্তু বলতে পারি ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, অর্থাৎ পাছে ভয় হয় যে তুমি আবার পরীক্ষায় ফেল করে বসো কিনা, এটার জন্য কি করো, অনেক বেশি পড়াশোনা করো। তো লিস্ট থাকার কারণে আমরা শুড এনেছি। এখানে আমরা কিন্তু চাইলে মাইটও ব্যবহার করতে পারতাম, যে মাইট ফেল ইন দ্য এক্সাম, এটাও কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবারে আমরা জয়নার্স এর পার্ট জে নিয়ে আলোচনা করব, সো দ্যাট। আর এই সো দ্যাট এর অর্থ হলো যাতে, তার মানে আমরা কোনো একটা কাজ করি না যাতে করে আরেকটা ঘটনা ঘটে, বা কোনো একটা কিছু পাই যাতে, এই জন্য আমরা একটা কাজ করি। সো এই সিচুয়েশনটাতে আমরা সো দ্যাট পেয়ে থাকি। সো দ্যাট এর ক্ষেত্রে রুলটা কি হয়ে থাকে, আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস আলোচনা করেছিলাম যে সো দ্যাট এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট থাকে তাহলে
পরের ক্লজে আমাদের ভার্বটা হয় ক্যান বা মে প্লাস V1, আর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের ক্লজে আমরা কুড বা মাইট প্লাস V1 দিয়ে থাকি। সো চেঞ্জটা অ্যাকচুয়ালি এই যে ক্যান বা মে এর জায়গায় আমরা কুড বা মাইট ব্যবহার করলেই কিন্তু হয়ে যাচ্ছে। সো এক্সাম্পল একটু যদি দেখি, বলেছে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে ড্যাশ, যাতে কি করতে পারে, হি ক্যান গেট প্রমোশন, সে যেন পদোন্নতি পায়, এই জন্য সে কঠোর পরিশ্রম করছে। তাহলে এই যে আমরা সো দ্যাটের পর ক্যান প্লাস V1 কিন্তু পেলাম, যেহেতু আগে প্রেজেন্ট আছে। পরের বাক্যটা বলেছে ড্যাশ সো দ্যাট ইউ কুড পাস দ্য এক্সাম, তুমি যেন পরীক্ষা পাস করতে পারতে, এটার জন্য কি করতে পারে মানুষ, ইউ স্টাডিড হার্ড, অর্থাৎ তুমি অনেক বেশি পড়াশোনা করেছিলে যাতে তুমি পরীক্ষায় পাশ করো। তাহলে স্টাডিড পাস্টেই এনেছি, কারণ এটা কুড প্লাস V1। তাহলে কুড প্লাস V1 থাকলে আগেরটা কিন্তু পাস্ট ইনডিফিনিটেই আমরা নিব, আর প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ক্যান বা মে প্লাস V1 ব্যবহার করে আমরা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের আনসারগুলো করতে পারি। এবারে আমরা পার্ট কে নিয়ে আলোচনা করব, সো ডট ডট দ্যাট। সো আমরা কিন্তু সো দ্যাটের রুলটা একটু আগে আলোচনা করেছিলাম, যেখানে আমরা সো দ্যাটের অর্থটা কি পেয়েছিলাম, যাতে। সো এইখানে যখন সো ডট ডট দ্যাট আসলো, অর্থাৎ সো আর দ্যাটের মাঝখানে অন্য কিছু আসবে, তখন এটার অর্থই কিন্তু পরিবর্তন হয়ে গেল। এটার অর্থ এখন দাঁড়াচ্ছে কি, এত যে, মানে এত ডট ডট, এখানে এমন কিছু একটা আসবে যার কারণে আরেকটা কিছু মিন করতে পারবে। সো এই ক্ষেত্রে আমাদের নিয়মটা কি দাঁড়াচ্ছে, আমরা যদি একটু দেখে নিই, নিয়মটা দাঁড়াচ্ছে যে সো ডট ডট দ্যাট এর ক্ষেত্রে আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, পরে ক্যান বা মে প্লাস নট আসছে, সবকিছুই কিন্তু সেম, ক্যান বা মে প্লাস V1। আবার পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কুড বা মাইট প্লাস V1। ডিফারেন্সটা হচ্ছে সো ডট ডট দ্যাট থাকলে আমরা নট নিয়ে আসব অর্থটা পরিপূর্ণ করার জন্য। যেমন এক্সাম্পলে বলেছে শি ইজ সো উইক দ্যাট, তাহলে সো ডট ডট দ্যাট, এই যে উইকটা চলে আসলো, এখানে আমরা মিনিংটা দেখে সেই অনুযায়ী পরের অংশটা আনবো। সে এতই দুর্বল যে, একটা মানুষ দুর্বল হলে কি হয়, সে অনেক কিছুই করতে পারে না, এই মিনিংটা দেওয়ার জন্যই মূলত নেগেটিভ করা হয়। শি ক্যান নট মুভ, সে নড়াচড়াও করতে পারছে না। এই যে আগে প্রেজেন্ট থাকার কারণে আমরা কিন্তু ক্যান বা মে প্লাস নট প্লাস V1 ব্যবহার করেছি। আর পরের এক্সাম্পলে বলেছে দে আর সো লেজি দ্যাট, তারা এতই অলস যে তারা একটানা কাজ করতেই পারে না। সো এই জিনিসটা আমরা কিন্তু এই যে আগে আর থাকার কারণে পরে আমরা ক্যান নট প্লাস V1 ব্যবহার করেছি। সো এভাবেই আমরা সো ডট ডট দ্যাট যদি আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্নে থাকে, আমরা কিন্তু খুব সহজেই অ্যান্সারগুলো করে ফেলতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের বিস্তারিত আলোচনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।